নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার পেছনে দুটো মানুষের ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আর মোহাম্মদ ইউনূস। আজকে হঠাৎ এরা সামনাসামনি ফিল্ডে চলে এসেছে, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? আপনারা জানেন যে বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে, কয়েকদিন যে ভায়োলেন্স হচ্ছে, তাতে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এবার ফিল্ডে নামতে হয়েছে। আমরা ভাবছিলাম, ওয়েট করেছিলাম যে কখন ডোনাল্ড ট্রাম্প নামবে। এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইউনূসকে কিন্তু হুমকি দিয়ে দিল। কিসের হুমকি দিয়ে দিল? যে তুমি যেটা করছো সেটা ইমিডিয়েট বন্ধ করো। তোমার খেলা কিন্তু বিদেশের মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে। আন্তর্জাতিক মহলে নানান ধরনের নেগেটিভ কথাবার্তা উঠছে তোমার বিরুদ্ধে। তাহলে তুমি কিভাবে একটা রাষ্ট্রকে, একটা দেশকে পরিচালনা করছো, যেখানে তোমার এগেনস্টে কথা উঠছে? আর যে গেমটা, যে নোংরা খেলা খেলছো, সেটা ইমিডিয়েট বন্ধ করো। আর যার ফলে মোহাম্মদ ইউনূস নিজের চেয়ার বাঁচানোর জন্য, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের কথা স্টেপ বাই স্টেপ মেনে চলছে। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আমি আপনাদের বলি, শুরু থেকে একটু বলি, তারপর ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আসছে, তারপর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ আসছে। তাহলে আপনাদের প্রত্যেকটা ঘটনা কানেক্ট করতে সুবিধা হয়ে যাবে। কি হয়েছে? বাংলাদেশে যে ভায়োলেন্স চলছে, যে অত্যাচার চলছে, যে নানা রকম নেগেটিভ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, তার সাথে নাকি সরাসরি জঙ্গি যোগ আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা সাবধানতার বাণী ইউএস গোয়েন্দা প্রকাশ্যে দিয়ে দিয়েছে। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বড় রিপোর্ট জমা পড়েছে, যেখান থেকে এই রিপোর্টটা দেখার পর ডোনাল্ড ট্রাম্প ঘাবড়ে গেছে এবং ঘাবড়ে গিয়ে মোহাম্মদ ইউনূসকে একটা ওয়ার্নিং বেল দিয়ে দিয়েছে যে যে গেমটা চলছে বন্ধ করে দাও। বাংলাদেশে বড় জঙ্গি আছে একজন, যে কিনা কথায় কথায় ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে, যে কিনা ভারতের নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলতো, যে কিনা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বেশ কয়েকদিন ধরে বলে আসছে। এবং এই কথাবার্তাগুলো তিনি কীভাবে বলতেন? তিনি ভিডিওর আকারে উস্কানিমূলক কথাবার্তা কিন্তু প্রকাশ করতেন। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমি আপনাদের সাথে রিপোর্টটা একবার দেখিয়ে দিই। দেখুন কি বলছে রিপোর্টে। প্রবল চাপে বাংলাদেশে ইউনূস সরকার এবার গ্রেফতার আতাউর রহমান বিক্রমপুরী। কে জানেন এই ব্যক্তি? পরিচয় শুনলে অবাক হয়ে যান। এই যে সেই ব্যক্তি, আতাউর রহমান বিক্রমপুরী, যিনি কিনা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা ভিডিও প্রকাশ করে, এবং বাংলাদেশে ইউথ, সাধারণ মানুষ, তারা কিন্তু ইনার কথা ইন্সপায়ার হয়ে তারা কিন্তু ফিল্ডে নেমে যায় এবং ফিল্ডে গিয়ে চারিদিকে ভায়োলেন্স কিন্তু ঘটিয়ে থাকে। এমন ঘটনা কিন্তু ঘটেছে, দেখা গেছে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানেন? একটা যখন কেস হয়, কারোর নামে কেস হবে, তারপর তাকে পুলিশ অ্যারেস্ট করবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল, চাপে পড়েও অ্যারেস্ট হয়। কিভাবে? এই যে আতাউর রহমান বিক্রমপুরী আপনারা দেখতে পাচ্ছেন, এই বিক্রমপুরী নামে কোনো থানায় কোনো কেস নেই। ভাবুন, কোনো থানায় কোনো কেস হয়নি। তাহলে থানাতে যখন কেস হয়নি, তাহলে পুলিশ একে অ্যারেস্ট করলো কেন? কেন অ্যারেস্ট করলো? এটা তো বড় প্রশ্ন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ একে অ্যারেস্ট করেছে, কিন্তু কেন? এবং অ্যারেস্ট করে কোর্টে পেশ করেছে, এবং যেহেতু এর বিরুদ্ধে কোনো মামলা নেই, তারপরও এনার জেল হয়েছে। গাজীপুর সেন্ট্রাল জেলে নাকি একে বন্দি করে দেওয়া হয়েছে। বাট কেন? প্রশ্ন তো একটাই, কিসের জন্য? কারণ নামে কেস নেই, তারপরেও হচ্ছে। বুঝতে পারছেন বারবার আমি কেন শব্দটার উপর জোর দিচ্ছি? কারণটা বলি। ইউএসএ নানান মিডিয়া বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে কিন্তু তারা ভিডিও বা নিউজ পেপারে নানান আর্টিকেল লেখা কিন্তু শুরু করে দিয়েছে। এবং সেই আর্টিকেল লেখা কিন্তু বাংলাদেশ সম্পর্কে নিয়ে কয়েকদিন ধরে চলছে। এবং ইউএসএ বলা হচ্ছে যে ইউএসএ গোয়েন্দাও নাকি বাংলাদেশের মধ্যে ছিল। তারাও বেশ কিছু রিপোর্ট ইউএস গোয়েন্দার কাছে যায়, এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে নানান আর্টিকেল প্রকাশ হয়, নানান নিউজ আসে, নানান তথ্য আসে। এবং বলা হচ্ছে এই যে বিক্রমপুরী আছে, এর সাথে নাকি সরাসরি জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গেছে, যেটা ইউএস মিডিয়া দাবি করছে। যখন ইউএস মিডিয়া এরকম দাবি করছে এবং ইউএস যখন এটাকে ফ্রন্টে নিয়ে আসছে, তখন
ইউএস কি করছে, ইউএসের যে গোয়েন্দা দপ্তরের প্রধান, আমি আপনাদের সেই আর্টিকেলটাও দেখাই, গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসী গোব্বার্ট। পরিষ্কারভাবে ইনি হচ্ছে ইউএস গোয়েন্দা দপ্তরের প্রধান এবং বিভিন্ন ইউএস মিডিয়াতে ইনি এসে নানান রকমের মানে টেররিস্ট অ্যাক্টিভিটির উপর স্টেটমেন্ট দিয়ে থাকেন। ইনি এসে একটা কথা বলছেন যে বাংলাদেশে যে এক্সট্রিমিস্ট রয়েছে তারা একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, ওদের নামই তো এক্সট্রিমিস্ট দেওয়া হয়েছে, তারা আবার আরও একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে যে তারা কোনো একটা ঘটনাকে, মিথ্যা ঘটনাকে সত্য বলে বিশ্বাস করে বাংলাদেশের বিভিন্ন অফিস, বিভিন্ন জায়গা, বিভিন্ন সোসাইটি এরা ভেঙে ডিস্ট্রয় করে দিচ্ছে, মানে নষ্ট করে দিচ্ছে। আর এর পেছনে আছে জঙ্গি যোগ তিনি দাবি করছেন। তিনি বলছেন ইসলামিস্ট আইডিওলজি থ্রেট টু লিবার্টি অ্যান্ড ডেমোক্রেসি, এমনই ধরনের কিন্তু স্টেটমেন্ট ইনি কিন্তু দিয়েছেন। এবার আমি আসি আপনাদের এই বিক্রমপুরীর আরও বিষয় নিয়ে। যেহেতু ইউএস মিডিয়া দাবি করছে বিক্রমপুরীর সাথে নাকি জঙ্গি যোগ আছে, বলা হচ্ছে বিক্রমপুরী আল কায়দার একজন জঙ্গি আছে যার নাম হচ্ছে জসিমউদ্দিন রহমান, এর খুব কাছের। এছাড়া আরও বেশ কয়েকটা আল কায়দা জঙ্গির কিন্তু আরও কাছের, কিন্তু এমন কিন্তু বলা হচ্ছে ইউএস মিডিয়ার তরফ থেকে। এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার ফিল্ডে নেমে গেল। ডোনাল্ড ট্রাম্প বলছে যে মোহাম্মদ ইউনূস, যে খেলাটা বাংলাদেশের মধ্যে চলছে সেটা তুমি বন্ধ করো, না হলে আন্তর্জাতিক মহলে তোমার প্রবলেম হয়ে যাবে। কেন এই আন্তর্জাতিক মহলের তোমার প্রবলেম হয়ে যাবে এবং বাংলাদেশের মতো ছোট দেশকে কেনই ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিল? তার পেছনে কারণ আছে। কি কারণ আছে? তার পেছনে একটা বড় কারণ হচ্ছে রাশিয়া। আপনাদের জিও পলিটিক্সটা বুঝতে হবে এই জায়গাটাতে। রাশিয়া, হঠাৎ করে রাশিয়ার প্রসঙ্গ কেন চলে আসলো? রাশিয়া প্রেসিডেন্ট পুতিন একটা কথা বলেছিলেন, দুদিন আগে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ হয়তো ভুলে গেছে 1971 সালের ঘটনা, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীন হওয়ার পেছনে যে বাংলাদেশে ভারতের যে সাপোর্ট ছিল সেটা বাংলাদেশে ইউথ, সাধারণ মানুষ এরা কিন্তু ভুলে গেছে, অতীত ভুলে গেছে। তাই অতীত কখনো ভুললে হয় না, যে কার জন্য তোমরা স্বাধীন হয়েছো, কার জন্য তোমরা আজ শান্তিতে থাকতে পারছো, কিভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে কেটে বাংলাদেশ হয়েছে, ছোট দেশে পরিণত হয়েছে, আর যে দেশটা তোমাদের সাপোর্ট করলো তাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছো। এটা বাংলাদেশে গভর্নমেন্ট এবং সাধারণ মানুষকে বোঝা উচিত। এই স্টেটমেন্টটা দিয়েছিল কে? রাশিয়া। যখন রাশিয়া এরকম স্টেটমেন্ট দেয় তারপরে কিন্তু দেখা যায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ফিল্ডে নেমে যায়। কারণ এখানে রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প তো খুব ভালো করে জানে যে ভারতকে হিট করা মানে রাশিয়াকে হিট করা। আর এখন চীন কিন্তু বাংলাদেশের দিকে নেই, চীন আবার ভারতের দিকে। তাহলে একদিকে যদি ডোনাল্ড ট্রাম্প মানে আপনার বাংলাদেশকে সাপোর্ট করছিল, অপরদিক থেকে ভারত এবং চীন এবং রাশিয়া ভারতকে সাপোর্ট করছে। তাই তিনি বলে দিয়েছেন ইউনূস সরকারকে সতর্কবাণী যে তুমি যে খেলাটা খেলছো এটা বন্ধ করো ভাই, না হলে আন্তর্জাতিক মহলে তোমাকে তো প্রশ্নের জবাব দিতেই হবে, সাথে সাথে আমার নামটাও টেনে নিয়ে আসবে, আমার নামও টেনে নিয়ে আসবে। কারণ সবাই জিজ্ঞেস করবে আপনি যে কথায় কথায় বলেন আপনি গোটা বিশ্বের শান্তি চান, তাহলে বাংলাদেশে এরকম সিচুয়েশন কেন হচ্ছে, আপনি কি করছেন? তখন আমি কি জবাব দেব? তার তড়িঘড়ি করে কি করলো যে মোহাম্মদ ইউনূস কি করলো, এই যে বিক্রমপুরী দেখতে পাচ্ছেন, এই বিক্রমপুরী হচ্ছে মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ এবং ইউনূসের নীতি ধরাই কিন্তু মেনে চলে। আর ইউনূসের নীতি ধরা নিয়েই কিন্তু ভারত বিরোধিতাকে আশ্রয় করে নেগেটিভ কথাবার্তা বলে। তার সত্ত্বেও ইউনূসের কাছে লোক হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের চাপে এবং ইউএস মিডিয়ার চাপে কি করলো, একে অ্যারেস্ট করা হলো, পরিষ্কারভাবে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে। তাহলে আপনি ভাবুন, এই সেই বিক্রমপুরী যখন বাংলাদেশে দুটো বড় বড় নিউজ পেপার, বিশেষ করে ডেইলি স্টার এবং সাথে সাথে প্রথম আলো, যে ভেঙে চুরে ডাব করে দিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে, বলা হচ্ছে যে এরকম ধরনের মানুষদের ভিডিও সামনে আসার পর এরকম অ্যাক্টিভিটি ঘটেছে বাংলাদেশে, যার ফলে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ফিল্ডে নামার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই নিউজ চ্যানেলগুলো যে পুড়িয়ে দেওয়া হয়েছে, বা এই যে দীপু দাসের হত্যা, ঠিক আছে, মোহাম্মদ ইউনূস সরকার 10 জনকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়েছে। এবং এই যে 10 জন বলা হচ্ছে, এই 10 জন কিন্তু ইউনূসের কাছের লোক, কারণ বিক্রমপুরী হচ্ছে ইউনূসের সব থেকে কাছের লোক।
যার জন্য বুক ফুলিয়ে কথা বলতো, এবং ডোনাল্ড ট্রাম্প ফিল্ডে নেমে গেল, ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে গেল, আজকে বিনা কেস হলো না, তারপরে ওকে অ্যারেস্ট করা হলো এবং পুরোটা ইউএসএ চাপে। এ হচ্ছে প্রপার আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে দেখালাম। এবার দেখুন, আমি আরও একটা কথা বলি, কি বলছে এই আতাউর রহমান বিক্রমপুরী, প্রথম আলো, ছায়ানট, উদীচী, বঙ্গবন্ধু বাড়ি হামলার নেতৃত্বে ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। তাহলে ভাবুন, এই সেই ব্যক্তি যেখানে বাংলাদেশে এত ভায়োলেন্স হয়েছে, সে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে বাংলাদেশে পুলিশের কাছে কিন্তু এমনই খবর তদন্ত ছিল। এবং এই নিউজগুলো তিনি যে সমস্ত অ্যাক্টিভিটি করতেছিল ভিডিওর আকারে এবং ফেসবুকে তিনি লেখালেখি করতেন, এবং সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে তার বিভিন্ন ধরনের ছবি তারা কি করতো, মানে প্রকাশ করতো। লাস্টে বলছে আমেরিকার চাপে ইসলামী জঙ্গি আতাউর রহমানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনূস সরকার। ইউনূসের নিজের লোক। কার চাপে? ওয়ার্ডটা একবার দেখুন। কেন আমি আমেরিকা বলছি? এই যে আমেরিকার চাপে, ওয়ার্ডটা দেখুন, এই ওয়ার্ডটা হচ্ছে মেন খেলা, আমেরিকার চাপে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ফিল্ডে নেমে গেছে। তো কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা কমেন্ট করবেন। এবং সাথে সাথে আমি আর একটা বিষয় আমি আপনাদের বলে দিই, এই যে মোহাম্মদ ইউনূস সরকার যে অ্যাক্টিভিটিগুলো খেলছে, ঠিক আছে, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে আমেরিকা কি বাংলাদেশকে কন্ট্রোল করছে? প্রশ্ন তো উঠছে। কারণ শেখ হাসিনা থাকাকালীন শেখ হাসিনা আমেরিকাকে অতটা গুরুত্ব দেয়নি, কারণ আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, দেয়নি। যার ফলে শেখ হাসিনা কিন্তু দাবি করেছিল যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিইনি বলে আমাকে এখান থেকে উৎখাত করে দিল আমেরিকা। তাহলে আবার আমেরিকা তাহলে কন্ট্রোল করছে কাকে? মোহাম্মদ ইউনূসকে। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার ক্লিয়ার, সেটা হচ্ছে আমেরিকা কিন্তু প্রপার কন্ট্রোল করছে আরও একটা কান্ট্রিকে, সেটা হচ্ছে মানে বাংলাদেশ। এবার আমি আপনাদের আর একটা বিষয় দেখাই। আপনারা যারা মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন, তারা অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কি হবে? এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এআই শিখুন, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষা শিখতে পারবেন। মাত্র 2 মাসের কোর্স, বেশি দিন সময় না, 2 মাসের কোর্স। 2 মাস পর আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার স্বপ্ন থাকে এআই, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠালে উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, এবং সেখানে আপনি গ্রুপ জয়েন হয়ে যান। আমি অডিওর মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।